শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। নিউ দীঘার একটা হোটেল, যার নাম হোটেল সাগর নিলয়। এই হোটেলটাতে এমন কি হলো যে এই হোটেলের রুম নাম্বার 103টা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবং যতদূর অবধি শোনা গেছে যে কলকাতা থেকে স্বামী স্ত্রী অর্ণব আর মীরা, তারা যখনই ওই রুমে গিয়েছিল, রুম নাম্বার এই 103, তারপর থেকেই এমন কি একটা হয়েছিল যে হোটেল সাগর নিলয়ের রুম নাম্বার 103টা পুরোপুরি পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হলো। আজকে এই নিউ দীঘার একটা হন্টেড হোটেল, যার রুম নাম্বার 103টা কেন বন্ধ করে দেওয়া হলো, সেই রুম নাম্বার 103-এর ঘটনা আমি তোমাদের সত্যি করে বলবো, যেটা একদম বাস্তব সত্যি ঘটনা। দীঘা, যেখানে সমুদ্রের ঢেউয়ের একটা আলাদাই আনন্দ রয়েছে, কিন্তু এই সমুদ্রের ঢেউয়ের একটা আনন্দের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে দীঘাতে, যেটা আমরা অনেকেই হয়তো জানি না। এমন কিছু কিছু রহস্য রয়েছে এইখানকার হোটেলগুলোতে, যেটা আমরা অনেকেই হয়তো জানি না, আবার অনেকে হয়তো জানে। কলকাতা থেকে একজন তরুণ দম্পতি অর্ণব আর মীরা, এদের মাত্র 3 মাস বিয়ে হয়েছিল। এরা দুজনেই অফিসে চাকরি করে, তাই সারা সপ্তাহটা বা সারা মাস অফিসে কাজ করার পর যখন একটা ক্লান্তি ভাব চলে আসে, সেই ক্লান্তি থেকে একটু বিশ্রাম নেওয়ার জন্য তারা বেরিয়ে পড়েছিল দীঘাতে। ঠিক গত বছরের এই শরৎকাল, মানে অক্টোবরের মাঝামাঝি, যেটা একদম ঘোরার জন্য পারফেক্ট টাইম। কলকাতা থেকে অর্ণব আর মীরা ডিরেক্ট বাস ধরেছিল দীঘা আসার জন্য, এবং বাসে ওঠার সময় মীরা একবার বলেছিল যে এইবার যেন হোটেল নিয়ে কোনো রকম ঝামেলা না হয়, যেটা আগের বারে হয়েছিল। তখন উনার স্বামী অর্ণব হেসে বলেছিল যে না রে, ওসব কোনোই ঝামেলা হবে না, আমার আগে থেকে সমস্ত কিছু ব্যাপারটা দেখা আছে, সুতরাং এইবারে হয়তো কোনো ঝামেলা আর হবে না। একটা সুন্দর হোটেল পেয়ে গেছি দীঘাতে, যেটা নাম হচ্ছে সাগর নিলয়। হোটেলটা পুরনো, কিন্তু রিভিউগুলো বেশ ভালো। তখনই মীরা একটু ব্রু কুচকে বলেছিল যে পুরনো হোটেল, পুরনো মানেই তো হোটেলটা হবে স্যাঁতস্যাঁতে, মশা মাছি আর একটা গন্ধ। তখন ওর স্বামী অর্ণব মজা করে বলেছিল, আরে না না, ওটা ভুতুড়ে হোটেল না, পুরনো মানে কি বলতো, একটু ক্লাসিক টাইপের। কিন্তু ওরা দুজনেই জানতো না যে এই পুরনো শব্দটাই তাদের জীবনে একটা ভয়ানক জিনিস নামিয়ে আনবে। ওদের বাস ভোরবেলাতে দীঘার কাছে এসে পৌঁছায়। তখন সবে সূর্যটা উঠেছে, আর বাতাসে সমুদ্রের যেন একটা নোনা গন্ধ। চারপাশ থেকে তখনই যেন রিক্সাওয়ালাদের ডাক, চায়ের দোকান থেকে মালিকের ডাক, এই তোমরা হোটেল পেয়েছো, আমাদের কাছে অনেক হোটেল আছে, কমে পেয়ে যাবে। তখনই অর্ণব আর মীরা একটা টোটো নিল ওখান থেকে, যেখানে তারা বাস থেকে নেমেছিল। আর ঠিক ওই টোটো করেই তারা হোটেল সাগর নিলয়ের দিকে পৌঁছালো। রাস্তাটা যেন ধীরে ধীরে জনবহুল থেকে নির্জন হতে লাগলো, আর রাস্তার বাম পাশে ছিল সমুদ্রের ঢেউ, আর ডান পাশে ছিল একের পর এক বন্ধ হয়ে যাওয়া দোকান। হঠাৎ করে টোটো চালকটা বলল, সাগর নিলয় বাবু, ওই পুরনো দোতলাটা। এই সাগর নিলয় হোটেলটা হচ্ছে এটাই। অর্ণব বলল, হ্যাঁ। চালক তখনই, মানে টোটো ড্রাইভারটা চুপ করে গেল। মানে
এই অর্ণব আর মীরা হাজব্যান্ড ওয়াইফ সাগর নিলয় হোটেলের সামনে তখন পৌঁছে গেল এবং টোটো থেকে নেমে পড়ল। তখনই তারা দেখল যে এই হোটেল সাগর নিলয়ের সামনেই একটা বোর্ড আছে। সেই বোর্ডে লেখা বড় করে হোটেল সাগর নিলয়। লেখাগুলো দেখে যেন মনে হবে মরচে পড়ে গেছে, অনেক দিনের পুরনো একটা বোর্ড। রংটাও যেন লেখাগুলো থেকে উঠে গেছে। আর এই পুরনো বোর্ডটা মাঝে মাঝে যেন হালকা বাতাসে দুলছে, আর তার ফলে একটা শব্দ হচ্ছে ঠক ঠক করে। মীরা তখনই ঠোঁটটা কামড়ে বলল, এটাই কি সেই হোটেল? অর্ণব তখন হেসে বলল, আরে হ্যাঁ, দেখে তো পুরনো মনে হচ্ছে, কিন্তু রিভিউটা বেশ ভালো। অর্ণব আর মীরা তখনই ভেতরে ঢুকলো যখন কেমন একটা পুরনো গন্ধ পেল। স্যাঁতস্যাঁতে একটা মেঝের গন্ধ, আর বাতাস যেন একটা ভেজা ভেজা। পুরো হোটেলটার পরিবেশই যেন অন্যরকম, আর কোনো বুকিং নেই। পুরো হোটেল মনে হচ্ছে যেন ফাঁকা। আর রিভিউগুলো তখনই মনে হচ্ছিল যে সম্পূর্ণ একটা মিথ্যে ছিল এই হোটেলটা রিভিউ, যেটা অনলাইনে লেখা ছিল। তখন তারা একটু এগিয়ে গিয়ে দেখলো রিসেপশনের কাছে একটা বৃদ্ধ লোক বসে। আর এই বৃদ্ধ লোকটার চোখে ধূসর রঙের একটা চশমা, সে পুরনো আমলের, আর মাথায় সাদা চুল। তখনই অর্ণব ওই বৃদ্ধ লোকটা, যিনি রিসেপশনে বসেছিলেন, তাকে বলল, আচ্ছা, আমাদের বুকিং ছিল, দেখুন তো অর্ণব সেন নামে একটা ডবল রুম বুকিং আছে। ওই বৃদ্ধ লোকটা, যিনি রিসেপশনে বসেছিলেন, উনি একটা খাতা বের করে খাতাটা খুলে দেখলেন, হ্যাঁ, অর্ণব সেন নামে একটা বুকিং আছে, সেই রুম নাম্বার 103। তখন অর্ণব সেন ওখানে একটা সই করল। সই করার পর ধীরে ধীরে লাগেজ নিয়ে রুম নাম্বার 103-এর দিকে এগিয়ে গেল। এবার যখন অর্ণব আর মীরা সিঁড়ি দিয়ে উপরে যখন ধীরে ধীরে উঠছিল, তখন মীরা হঠাৎ করে তার স্বামী অর্ণবকে বলল, আচ্ছা, তুমি কি খেয়াল করেছো এখানে কিন্তু কোনো গেস্ট নেই? তখন মীরার স্বামী অর্ণব বলল যে হয়তো অফ সিজন হবে, তাই হয়তো হোটেলটা খালি আছে। কিন্তু যখনই ঘরটা খুলল, ওদের ওই 103 রুম, তখনই মনে হলো যেন ঘরটা অনেক বছর ধরে যেন বন্ধ ছিল। মানে একটা ভেতরে একটা বদ্ধ ঘরের ভেতরের পরিবেশ যেরকম হয়, ঠিক সেরকম ভাবে। রুমের ভেতরে ঢোকার পর মীরা লক্ষ্য করলো হোটেলের রুমটার দেওয়ালে কিছু কিছু একটা দাগ লেগে আছে। আর যখন এটা অর্ণবকে জিজ্ঞাসা করা হয়, তখন অর্ণব বলে, এটা ওই পুরনো সিগারেটের দাগ, আর ছাড়ো তো। এরপর অর্ণব আর মীরা ধীরে ধীরে লাগেজগুলো রুমের মধ্যে রাখলো, ব্যাগ খুলে বিছানার উপর রেখে একটু বিশ্রাম নিতে শুরু করলো। এরপর দুপুরবেলা, আমি বলেছিলাম যে এরা ভোরবেলায় হোটেলে পৌঁছায়, তারপর যখন দুপুর হয় ওরা একটু বাইরে সমুদ্রের দিকে বেরোয়। সমস্ত কিছু যেন স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু ফেরার সময় হোটেলে যখন তারা এলো, তখন শুনলো যে একজন বুড়ি হকার নাকি ফিসফিস করে বলছে, ওই হোটেলটা আর কেউ নয় মা, ওই হোটেলে কিন্তু কেউ যায় না, তোমরা দেখবে ওই হোটেলে কিন্তু কোনো বুকিং নেই, একদম ফাঁকা, সন্ধ্যের পর ওখানে কোনো আলো জ্বলে না। মীরা তখনই থেমে দাঁড়ালো, বলল ওই বুড়ি মহিলাটাকে যে আপনি কি বললেন? তখন ওই বুড়ি মহিলাটা বলল, না মা, কিছু না, তোমরা ভালো থেকো, এবং চোখ নামিয়ে চলে গেল। এই ঘটনাটা হয় ঠিক হোটেল নিলয়, এই সাগর নিলয়ে যখন ওরা প্রবেশ করতে যায় সমুদ্র দেখে এসে, তখন ওরা এটা শোনে, এই ঘটনাটা হয়। এরপর ধীরে ধীরে রাত নামে, সমুদ্রের গর্জন বাড়তে থাকে,
হঠাৎ করে যেন ওই হোটেলটাতে কারেন্ট চলে যায়, যেটা আজ অব্দি আমরা কোনোদিন শুনিনি যে দীঘার হোটেলে কারেন্ট গেছে। হ্যাঁ, কারেন্ট যাওয়ার পরও একটা ব্যাকআপ থাকে, ইমার্জেন্সি ওখানে একটা ব্যবস্থা থাকে, কিন্তু ওখানে ওটা ছিল না। পুরো ঘরটা যেন অন্ধকার হয়ে গেল। আর মনে হলো হোটেলের পরিবেশটাই যেন কেমন একটা পরিবর্তিত হয়ে গেল। তখন মীরা অর্ণবকে বলল, লাইট গেল? অর্ণব বলল, হ্যাঁ ওটাই তো মনে হচ্ছে, দাঁড়াও আমি টর্চটা একটু অন করি। দিয়ে দুজনের টর্চের আলোতে ধীরে ধীরে একটু এগিয়ে গেল হোটেলের ভেতরে। অর্ণব আর মীরা রুম নাম্বার 103টা খুলে যখন ভেতরে ঢুকলো, এবার টর্চের আলোতেই ওরা লক্ষ্য করলো এই রুম নাম্বার 103-এর মেঝেতে যেন ফোটা ফোটা একটা ভিজে পায়ের দাগ, যেন কেউ ঘরে ঢুকেছিল বা আছে। মীরা তখন প্রচন্ড কাঁপতে কাঁপতে অর্ণবকে বলল, এই তুমি শুনলে কার যেন একটা গলার আওয়াজ? অর্ণব তখন পুরো থেমে গেল এবং ভালো করে লক্ষ্য করে দেখলো কেউ যেন ডাকছে বাথরুমের ভেতর থেকে, তাও আবার ওর স্ত্রীর নাম ধরে, মীরা মীরা, ঠিক এরকম করে। সেই মুহূর্তে যখন এটা শুনল, মীরা প্রায় অচেতন অবস্থায়, মানে আনকনসিয়াস হয়ে বেডের উপর বসে পড়ল এবং অর্ণবও তার পাশে পুরো অবাক হয়ে বসে পড়ল। আর ঠিক ওই লোডশেডিংয়ের পরিবেশে বাইরের দরজাটা, মানে রুমের দরজাতে ঠক ঠক করে শব্দ। আর একটা কথা, ওরা যখন হোটেলের ভিতর ঢুকছিল সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিয়ে সন্ধ্যাবেলায়, তখন কিন্তু রিসেপশনে ওই বৃদ্ধ লোকটা ছিল না, যেটা ওরা হোটেলে এন্ট্রি করার সময় দেখেছিল। ঠিক তখনই অর্ণব সাহস করে ওদের রুমের যে বাথরুমটা ছিল, যেখান থেকে এইরকম শব্দ আসছিল, উনি হঠাৎ করে ওই বাথরুমটা খুলে ভেতরে ঢুকলো এবং চিৎকার করলো, এ কে আছিস, বেরো। ঠিক তখনই হঠাৎ করে মনে হলো যেন ওদের রুমের এন্ট্রির যে দরজাটা, সেখানে ঠক ঠক আওয়াজটা খুব বেশি তীব্র হলো। তখন অর্ণব কিছুটা হলেও আরো ভয় পেয়ে গেছিল। অর্ণব তখন বাথরুমের দরজাটা বন্ধ করে দিল এবং এইভাবেই ওরা সারা রাত না খেয়ে ওই রুমের মধ্যে 103 নম্বর রুমে ছিল। সকালবেলা যখন দুজনেরই ঘুম ভাঙে পরের দিন, অর্ণব আর মীরা দুজনেই যেন চুপচাপ বিছানার উপর বসেছিল, কারোর মুখে কোনো একটা কথা নেই। এরপরে সকালের আলো যখন ঘরে ঢুকলো, সেই গুমোট ভাবটা তখনও যেন কাটছিল না। অর্ণব চুপচাপ যেন জানলার বাইরে তাকিয়েছিল আর সমুদ্রের ঢেউগুলো দেখছিল, এবং তখনও যেন বাতাসে কেমন একটা নোনা গন্ধ। মীরা তখনও বিছানায় চুপচাপ বসেছিল, সারা রাত যেন ঘুমায়নি, চোখ দুটো লাল আর ঠোঁটটা যেন ফ্যাকাশে হয়ে আছে। অর্ণব তখনই ব্রাশ করে একটু গ্লাসে জল নিয়ে মীরাকে দিল এবং বলল, তুমি কি ঠিক আছো? মীরা শুধু কিছু না বলে মাথা নাড়ল আর ফিসফিস করে বলল যে হ্যাঁ অর্ণব, আমি ভালো আছি। শুধু এটা বলার পর মীরা বলল, জানো অর্ণব, তুমি যখন রাতে ঘুমাচ্ছিলে, আমি কিন্তু মাঝরাতে একবার বাথরুম এসেছিলাম এবং তখন আমি কিন্তু দেখেছিলাম যে দৃশ্যটা, সেটার জন্যই আমি সকাল থেকে চুপ করে আছি। আর অর্ণব তখনই জিজ্ঞাসা করলো, মীরা তো কি হয়েছিল রাতে, তুমি আমাকে কেন ডাকলে না? মীরা বলল, যখন আমি বাথরুম গিয়েছিলাম রাত 2:30-3টের দিকে টয়লেট করতে, তখন আমি দেখলাম যে একটা মহিলা যেন কোথা থেকে ওই বাথরুমের একবারে কোণে লম্বা লম্বা চুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই দৃশ্যটা আমার এতটা ভয়ানক লাগে, আমি কোনোভাবে বাথরুম না সেরেই বেডের উপর এসেছিলাম এবং সারা রাত না ঘুমিয়ে এই সকাল অবধি এইভাবেই জেগে আছি। এরপর দুজনেই ঠিক করলো যে বাইরে গিয়ে রিসেপশনের কাছে, যেখানে ওই বৃদ্ধ লোকটা ছিল, সেখানে গিয়ে একবার জিজ্ঞাসা করা যাক যে এই হোটেল সাগর নিলয়ে কি আগে কিছু একটা হয়েছিল। তো সেটা জিজ্ঞাসা করার জন্য
ওরা এই হোটেল সাগর নিলয়ের রিসেপশনে দুজনেই যায় এবং তখনই বৃদ্ধ লোকটাকে ওরা জিজ্ঞাসা করে যে আচ্ছা, এই হোটেল সাগর নিলয়ে আগে কি কোনো কিছু ঘটনা হয়েছিল? তখন বৃদ্ধ লোকটা চুপ করে আছে। অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করার পর উনি বলেন যে ঘটনা, কোন ঘটনার কথা বলছেন বলুন তো আপনারা? তখন এরা বলল ওই 103 নম্বর রুমটা। বৃদ্ধ লোকটা চোখ নিচু করে ফেলল তখন আর বলল 3 বছর আগে ওখানে একটা মেয়ে তানিমা বলে যে তার প্রেমিকের সঙ্গে এসেছিল এবং সেই ছেলেটা নাকি রাতে হারিয়ে যায়। পরদিন সকালে দেখা যায় তনিমা সমুদ্রের ধারে মৃত অবস্থায় পড়ে আছে এবং একটাই কথা ছিল যে ছেলেটা কেন আমার সাথে এরকম করলো। তারপর থেকেই ওই 103 নম্বর রুমটা কিন্তু কেউ নেয়নি। তাই আপনারা যখন ফার্স্ট ওই 103 নম্বর রুম খুলেছিলেন, আপনাদের ওরকম একটা অনুভূতি হয়েছিল যে এই রুমটা হয়তো বহু বছর ধরে বন্ধ ছিল। আর আসল ঘটনাটা হলো এটাই। এটা শোনার পরই অর্ণবের গলা পুরো শুকিয়ে গেল। বলল তাহলে আমাদের ঘরটা, বলে থেমে গেল। তখনই ওই রিসেপশনিস্ট বৃদ্ধ লোকটা বলল হ্যাঁ হ্যাঁ, ওই 103 রুমটা। অর্ণব তখন চুপচাপ ফিরে গেল এবং মীরার সামনে আর কিছু বলল না। মীরারও মুখে কোনো শব্দ ছিল না এটা শোনার পর। তারপর তারা দুপুরটা কাটিয়ে কোনোভাবে তারা বিকেলবেলা আবার সমুদ্রের দিকে গেল। মীরা হাঁটতে হাঁটতে যেন মাঝে মাঝে থেমে যাচ্ছিল এবং সমুদ্রের কাছে গিয়েও যেন দুজনে সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিতে পারছিল না। পুরো ঘটনাটা যেন তাদের মাথার মধ্যে অল টাইম ছিল। ঠিক ওই দিন রাতের বেলাতে আবার তারা যখন একসাথে ঘুমোতে গেল, তখন ভালো করে লক্ষ্য করেছিল যে আবার মেঝেতে একটা ভেজা পায়ের দাগ। আর ঘর থেকে পুরো মানে বিছানা থেকে ওদের বাথরুম অবধি এই দাগটা ছিল, ভেজা পায়ের দাগ, যেটা আগের রাতেও কিন্তু ওরা লক্ষ্য করেছিল। তখনই মীরা হালকা করে ওই রুমের জানলার দিকে তাকিয়েছিল এবং তার চোখটা যেন স্থির হয়ে গেল। তখন অর্ণবকে বলল চোখ ইশারা করে যে ওদিকে একটু তাকাও তো, জানলার দিকে। অর্ণব ভালো করে লক্ষ্য করলো ওই রুমেরই জানলার বাইরে রেলিংয়ের দিকে যেন কেউ দাঁড়িয়ে আছে এবং সেম ওই দিন রাতে যে বাথরুমে দেখা গিয়েছিল ঠিক সেরকম সাদা পোশাকের, লম্বা চুল, আর পুরো চুল থেকে যেন টপ টপ করে জল পড়ছে। মানে খুব ভয়ানক ঘটনা যিনি লিখেছিলেন ওখানে। তো তখনই অর্ণব চিৎকার করে ওই জানলাটা পুরো বন্ধ করে দিল এবং কাঁচের ওপারে যেই মুখটা ছিল, যে হন্টেড ফেসটা তখন দেখা গিয়েছিল, সেই মুখটা যেন প্রচন্ড জোরে একটা হাসলো। মানে এটা ওদেরকে এমন একটা সিচুয়েশনে ফেলেছিল, কারোর মুখে কোনো শব্দ নেই, শুধুমাত্র আতঙ্ক। এইভাবেই প্রতিটা দিন এই হোটেল সাগর নিলয়ে রাত নামার আগেই যেন একটা অস্বাভাবিক নীরবতা নেমে আসে এই হোটেল সাগর নিলয়ে। দীঘার অন্যান্য হোটেলে যেখানে আলো জ্বলছে, একটা হাসির শব্দ, আনন্দ রয়েছে, কিন্তু এই সাগর নিলয়ের করিডোরগুলো যেন নিস্তব্ধ, যেন সময় এখানেই থমকে গেছে। আর এইভাবেই যেন অর্ণব আর মীরা বিছানাতে চুপচাপ করে বসে থাকে, কখনো নিজেদের মধ্যে ফিসফিস করছে আর চুপচাপ নীরবভাবে বিছানাতে দুজনে বসে থাকে। অর্ণবের বুক যেন কাঁপছে। অর্ণব এতটাই ভয় পেয়ে গেছিল যে সে একটা সিদ্ধান্ত নেয় যে আজ রাতেই যেন তাকে সম্পূর্ণ সত্যিটা জানতে হবে। কারণ তার মনে হয়েছিল যে রিসেপশনের ওই বৃদ্ধ লোকটা যেন কিছু না কিছু একটা জিনিস গোপন করছে এবং সে এটা শিওর ছিল। এবার ওই দিন রাতে তখন ঘড়িতে রাত 1টা বাজে। হোটেলের করিডোরের লাইটগুলো পুরো মানে ম্লান হয়ে গেছে আর ফ্যান ঘোরার শব্দও যেন ধীরে ধীরে কমে গেছে। মানে
ওদের রুমের যে ফ্যানটা সেটাও যেন যে ভালো করে ঘুরবে সেটাও কিন্তু হচ্ছিল না। তো অর্ণব মোবাইলে টর্চ নিয়ে করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন, কারণ করিডোরের লাইটগুলোও খুব একটা যে পরিষ্কার করে মানে জ্বলবে দেখা যাবে সেটা কিন্তু ছিল না। তো ওইভাবে অর্ণব ডেস্কে যায়, মানে রিসেপশানে যায় এবং দেখে রিসেপশানে কেউ বসে নেই, শুধু খাতাপত্রগুলো ছড়ানো আর পুরনো কিছু রেজিস্টারের বই রয়েছে। সে ওখান থেকে ওই পুরনো রেজিস্টার নিয়ে ঠিক পাতাগুলো উল্টালো এবং দেখতে লাগলো। সেখানে তার চোখে আসে যে 2022 সালের 7ই অক্টোবরে, মানে ঠিক এই টাইমটার 1 বছর আগে, মানে 3 বছর আগে হচ্ছে হিসেব করলে। তো অর্ণব সেখানে দেখলো একটা নাম লেখা আছে তনিমা দত্ত বলে, আর পাশে একটা ছেলের নাম অভিষেক সেন। আর ঠিক ওই রুম নাম্বার 103-এ তারা এসেছিল। এটা 2022 সালের 7ই অক্টোবরের ঘটনা। ওদের সেম রুমে এটা হয়েছিল, রুম নাম্বার 103। ঠিক তার নিচের পাতায় লাল কালি দিয়ে লেখা আছে একটা শব্দ যে ভ্যাকেন্ট, আর তার পাশে মোটা হরফে লেখা ডু নট অ্যালট। অর্ণবের বুক দেখে এটা কেঁপে উঠল এবং সে পাতাটা উল্টাতেই খাতার ভেতর থেকে একটা পুরনো ছবি পড়ে গেল। সেই ছবিটা দেখেই একবারে পুরো অর্ণবের মাথা খারাপ হয়ে গেল। স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা তরুণী লাল শাড়ি পরে আছে, খোলা চুল আর মুখে হালকা হাসি। তার মনে হলো যে এই মহিলাটাকেই তো মনে হয় হালকা অবয়ব রূপে আমি ওই জানলার দিকে দেখেছিলাম। মানে অর্ণব দেখে পুরো ফেন্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছিল, মানে পুরো অজ্ঞান হয়ে যাবে এটা দেখে। তারপর অর্ণব রিসেপশন থেকে এসে ওই রুম নাম্বার 103-এ ঢুকলো এবং গিয়ে দেখলো যেন মীরা চুপচাপ ওই আগের মতোই বিছানার উপর বসে আছে। তারপরে অর্ণব ধীরে ধীরে মীরাকে বলল যে মীরা, আমরা সেদিন একটা জানলার পাশে যে মুখটা দেখেছিলাম, দেখো তো এই ছবিটা কিনা। তখন মীরা দেখেই চিনতে পারে যে হ্যাঁ, এইরকমই একটা মহিলা হালকা অবয়ব রূপে আমি ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তো অর্ণব এইভাবে যখন করিডোর থেকে ফিরে আসে, রুম নাম্বার 103-এ ঢোকে, নিজের ওয়াইফের কাছে যায়, ঠিক ওই রাতেও তারা দুজনে লক্ষ্য করেছিল ঠিক ভেজা পায়ের দাগ বিছানা থেকে ওদের বাথরুমের দিকে। এরপর পরের দিন যখন ভোরবেলা হয়, ঠিক সকাল হবে, সূর্য উঠেছে, তখনই একটা ওই হোটেলের কর্মচারী দেখতে পায় যে 103 নম্বর রুমটা ফাঁকা, আর বিছানার উপরে রাখা একটা রেজিস্টারের পেজ, তার উপরে অর্ণবের লেখা 3টে শব্দ। মানে অর্ণব ওখানে 3টে শব্দ লিখে নিজের বউকে নিয়ে রুম নাম্বার 103 খালি করে কোনোভাবে চলে যায়। আর সেটা কখন চলে যায় ওই হোটেলের কর্মচারীরাও বুঝতে পারেনি। সেই দিন থেকে ওই ঘরটা আজ অবধি ফাঁকা পড়ে থাকে। হোটেল সাগর নিলয়ের ওই 103 নম্বর ঘরটা আজও, এই 103 নম্বর ঘরটা তালা বন্ধ। আর মাঝ রাতে মাঝে মাঝে শোনা যায় কারোরও একটা ভেজা পায়ের আওয়াজ, আর করিডোরে কখনো কখনো ফিস ফিস করে একটা হন্টেড সাউন্ড শোনা যায়। এটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা, অনেকেই এটা বলেছে। সেই ঘটনার পর থেকে আজ প্রায় যেন 3-4 বছর কেটে গেছে। তো দীঘার এই সাগর নিলয় হোটেল এখন যেন প্রায় জনশূন্য হয়ে গেছে। আর লোকেরা, মানে আশেপাশের লোকেরা প্রায় বলে যে ওখানে যেন রাতে আলো নেভে না, আর মাঝ রাতে কেউ যেন এই জানলার দিক থেকে যেন তাকিয়ে থাকে। আর ঠিক ওখানে একটা লাল শাড়ি পরা মহিলাকে দেখা যায়। আর অনেকেই তনিমা নামটা কিন্তু বলেছে যে এটা তনিমার আত্মাই যেন ওখানে থাকে। এটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা। আর ঠিক এই কথাই যেন, মানে এই ধরনের যে তথ্য বা ভৌতিক ঘটনা যখন একটা সাংবাদিক ঋদ্ধি ঘোষ বলে উনি যখন শুনেছিলেন কলকাতাতে বসে, তখন উনি ভেবেছিলেন হয়তো এগুলো সব গুজব, এগুলো সব রটানো হচ্ছে। কিন্তু তখনই উনি খোঁজ নিতে যান ওই দীঘার হোটেল সাগর নিলয়, এবং ওই একই রুমে, মানে রুম নাম্বার 103-এ যেখানে একটা দম্পতি নিখোঁজ হয়ে গেছিল, অর্ণব আর মীরা, তো উনি ওই রুমে নিয়েছিলেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই সাংবাদিকটা। কিন্তু এখনো পর্যন্ত নাকি ওই অর্ণব আর মীরার দেহ নাকি পাওয়া যায়নি।
কিন্তু লোক মুখে একটাই কথা প্রচলিত আছে যে ওরা কোথাও না কোথাও একটা নিখোঁজ হয়ে গেছে। তখনই ঋদ্ধি মানে এই সাংবাদিকটা ঠিক করলো সত্যিটা জানবে। তখন সে দীঘায় যখন পৌঁছে ওই রুম নাম্বার 103-এ ঢুকলো, তখন রিসেপশন থেকে কিন্তু বলা হয়েছিল যে ওই ঘরটাতে তুমি কিন্তু তোমার রিস্কে থাকছো, সমস্ত ঘর ফাঁকা আছে আর তুমি ওই রুম নাম্বার 103 নিয়েছো জোর করে, তোমার কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কোনোরকমভাবে রিস্ক হলে। তখন কলকাতার ওই সাংবাদিক ঋদ্ধি ঘোষ বলেছিল, হ্যাঁ আমি সমস্ত কিছুই জানি, এই রুম নাম্বার 103-এ কি হয়েছিল আর সেটাই আমি এখানে তদন্ত করতে এসেছি। তখনই বৃদ্ধার চোখ কেঁপে উঠেছিল, বলেছিল, বাবু ওই ঘরে কেউ থাকে না এখন, রাতে যেন একটা অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। তখন ঋদ্ধি বলল, আমি ওসব ভয় পাই না, আমি একজন সাংবাদিক। তারপর বৃদ্ধ মানুষটা যে রিসেপশনে বসেছিল উনি চাবি দিলেন, আর এই সাংবাদিক ঋদ্ধি ঘোষ উনি চাবি নিয়ে, ওনার তো লক্ষ্যই ছিল পরীক্ষা নিরীক্ষা করার, তো উনি চাবি নিয়ে রুম নাম্বার 103-এ পৌঁছে যান। দরজায় পা রাখতেই যেন ঋদ্ধির গায়ে একটা কাঁটা দিল। ঘরের ভেতর থেকে যেন আবার সেই হালকা পুরনো একটা গন্ধ, যেন পুরনো ঘর বন্ধ থাকলে যেরকম হয় সেরকম একটা গন্ধ ঋদ্ধি ঘোষের নাকে এলো। আর জানলার পর্দা যেন অর্ধেক ছিঁড়ে গেছে। আর সে এইভাবে রুমের ভেতরে ঢুকে বিছানাতে ব্যাগ রেখে তারপর চারিদিকে ক্যামেরা সেট করলো, যেন রাতের প্রতিটা আওয়াজ যেন রেকর্ড করা যায়। ঘড়িতে তখন ঠিক 11:30 বাজে। হঠাৎ ওই সাউন্ড রেকর্ডারের স্ক্রিনে হোয়াইট নয়েজ দেখা দিল, যেন একটা ভাঙা কণ্ঠে কেউ যেন বলছে যে ফিরে এসো। মানে এটা সত্যি একটা হালকা ভয়েস ওখানে সাউন্ড রেকর্ডারে পাওয়া গিয়েছিল, সাংবাদিকটা কিন্তু বলেছিলেন পরে। তারপর ঋদ্ধি ঘোষ এটা শুনে থমকে গেলেন এবং মাইক্রোফোনটা পুরো জানলার দিকে ঘুরিয়ে দিলেন, যে জানলাটার দিকে ওই অন্নবার মীরা একটা হালকা অবয়ব দেখেছিল। উনি বাইরের দিকে যখন তাকিয়ে দেখলেন যে পুরো সমুদ্রটা কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে। আর হঠাৎ করে যেন ওনার ক্যামেরাটা, কোনো কারণই নেই, ক্যামেরাটা যেন বন্ধ হয়ে গেল। ঋদ্ধি তখন টর্চ জ্বালিয়ে দেখলো জানলার পাশ থেকে যেন জল পড়ছে, কিন্তু ঘরে তো কোনো পাইপই নেই। সে তখন নিচু হয়ে দেখলো ফ্লোরটা ভিজে গেছে, আর ঠিক ওই ভেজা পায়ের একটা দাগ যেন ওই বিছানা থেকে বাথরুমের দিকে চলে গেছে। এবং এরপর নাকি যতটুকু জানা যায় ওই হোটেলেরই একজন কর্মচারী বলেছিল যে পরের দিন সকালে ওই সাংবাদিক ঋদ্ধি ঘোষের মৃতদেহ পাওয়া যায় 103 নম্বর রুমে, এবং রুমটা ভেতর থেকে বন্ধ ছিল। কোনোভাবে রুমটা ভেঙে ভেতরে যখন ঢোকা হয় তখন ঋদ্ধি ঘোষের ডেড বডি বিছানার উপর পড়েছিল, এবং যে অবস্থাতে পাওয়া গেছে সেটা দেখলে লোকেরা পুরো হকচকিয়ে উঠবে। সেই দিন থেকে পুরো হোটেলটার সামনে একটা বোর্ড লাগানো হয় যে রুম নাম্বার 103 পার্মানেন্টলি ক্লোজড, মানে পুরোপুরি এটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয় ওই রুম নাম্বার 103। এরপর কলকাতার একটা গবেষণা কেন্দ্র থেকে একজন অভিরূপ সেনগুপ্ত বলে তদন্তকারী, সে গত 10 বছর ধরে এইসব ভূত প্রেতের ঘটনা সত্যতা যাচাই করত। বর্ধমানের ভূতের কালবাড়ি, পুরুলিয়ার গিরিডি পাহাড়, পাটনার হোটেলে, এই সব জায়গায় অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল এই অভিরূপ সেনগুপ্ত। তো ওনার কাছে যখন এই দীঘার সাগর নিলয়ের ঘটনাটা কানে পৌঁছায় তখন উনি ওখানে যাওয়ার একটা সিদ্ধান্ত নেন। কিন্তু যখন উনি সাংবাদিক ঋদ্ধি ঘোষের ব্যাপারটা জানতে পারেন উনি একটু ভয় পেয়ে গেছিলেন। তাই জন্য উনি 3 জন বন্ধু নিয়ে, ইন্দ্রনীল, সৌমি আর উনি, তো টোটাল 3 জন মিলে, মানে 2 জন বন্ধু আর উনি মিলে ওই দীঘার সাগর নিলয় হোটেলে পৌঁছায়। সাগর নিলয় হোটেলে পৌঁছিয়ে উনিও সে একই কথাই বলেন যে আমরা সত্যতা যাচাই করতে এসেছি। কিন্তু তারপর ওই রুম নাম্বার 103টা খোলার সঙ্গে সঙ্গে ইন্দ্রনীল লক্ষ্য করেন যে ভেতরের তাপমাত্রাটা যেন 5 ডিগ্রি কমে গেছে, কারণ উনি থার্মাল সেন্সারে এটা রেকর্ড করেছিলেন। আর ওর বন্ধু যে ছিল সৌমি, উনি মাইক্রোফোন সেট করছিলেন, কিন্তু তার কানে যেন হালকা একটা কান্নার আওয়াজ এসেছিল ওই টাইমটাতে, কিন্তু চারপাশে কেউই ছিল না। মাইকে শব্দটা পরিষ্কার ছিল যে একজন কোনো মহিলা কাঁদছে,
আর সে ফিসফিস করে কিছু একটা বলতে চাইছে। অভিরূপ বলেছিল যে সমস্ত কিছু রেকর্ড করো, কোনো কিছুই ছেড়ো না। হঠাৎ করে যেন ওই দেওয়ালের ভেতর থেকে যেন একটা কেউ দুমদুম করে মারছে, এবং এটা খুবই একটা ভয়ানক ঘটনা ওরা ফেস করেছিল। আর ঠিক ওই সময়টাতে পুরো ঘরের যে একটা লাইট সেটা কিন্তু ব্লিঙ্ক করছিল। কিন্তু তারপরে এমন কিছু একটা ভয়ানক ঘটনা হয়েছিল যেটা হয়তো জানা যায়নি, কিন্তু এই অভিরূপ আর ওর দুজন যে সঙ্গী সৌমি আর ইন্দ্রনীল, ওরা তিনজনেই নাকি কোনোভাবে ওই হোটেল থেকে ওই মাঝ রাত্রে 3:30-4টের সময় নাকি বেরিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করতে করতে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছেড়ে ওরা নাকি কোনোভাবে বেরিয়ে যেতে বাধ্য হয়। এবং পরের দিন সকালবেলা ওই হোটেলের কর্মচারীরা যখন রুম নাম্বার 103 সামনে আসে, তখন দেখে যে ঘরটা খোলা অবস্থায় পড়ে আছে, মানে রুমটা, আর রুমের ভেতরে সমস্ত যন্ত্রপাতিগুলো যেন মানে ছেড়ানো ছটানো অবস্থায় পড়ে আছে, এদিক ওদিক করে পড়ে আছে, এবং রুমটা পুরো ফাঁকা অবস্থায় পড়ে আছে। মানে উনি অভিরূপ সেনগুপ্ত এবং ওনার দুজন যে বন্ধু কোনোভাবে ওরা রুমটা ছেড়ে চলে যায়। এরপরে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম, তো এই টিমটার নাম ছিল ডার্ক ওয়েব, এরা এই সাগর নিলয় হোটেলের 103 নম্বর রুমে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য যায়, এবং এরাও সমস্ত রকম ইনভেস্টিগেশন করে গোপন ক্যামেরা, রেকর্ডার, ভিডিও ক্যামেরা সমস্ত কিছু করার পর এই সিদ্ধান্তে আসে যে এখানে তনিমা দত্ত বলে একটা মেয়ে মারা যায়, মানে আত্মহত্যা করে। আর ওনার যে হাজবেন্ড ছিল দেবাশিস দত্ত, উনি ওখানে এই স্ত্রীকে মানে তনিমা দত্তকে মেরে কোনো রকমভাবে ক্যামেরা এলিয়ে সিসিটিভির ফাঁক দিয়ে চলে যায়, এবং তারপর থেকেই এই 103 নম্বর রুমটা টোটালি হন্টেড। আজও এই 103 নম্বর রুম, যেটা এই সাগর নিলয় হোটেলে আছে দীঘাতে, এই রুমটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে যায়, এবং আজও এই হোটেলের এই রুমটাকে খোলা হয় না। এবং তারপর থেকে বুকিংয়ের সংখ্যাও অনেকটা কমে গেছে এই হোটেল সাগর নিলয়ে। আজও এই 103 নম্বর রুম সবাই জানে তনিমা দত্ত যে মারা যায়, এবং আজও এই ব্যাপারটা গোটা ওখানে টোটো থেকে শুরু করে অটো ড্রাইভাররা, চালকরা, দোকানদাররা, আশেপাশে যারা রয়েছে তারা এই ব্যাপারটা সবাই জানে। আজকের এই সত্যিকারের হন্টেড ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও, এবং তোমাদের এই ভূত টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করো। তোমাদের একটা সাহায্য, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার একটা অনুপ্রেরণা। এইভাবে আমাদের সাথে থেকো। সত্যিকারের এই হরর ঘটনা, হন্টেড ঘটনা তৈরি করতে আমাদের যে কষ্ট হয় সেটাকে তোমরা সমর্থন করো। প্রচুর কষ্ট করে আমরা এই ঘটনাগুলো এডিটিং করি এবং তোমাদের সামনে আপলোড করি। সঙ্গে থেকো। আসলাম।